মেয়েটি থানায় হাজির হয়ে মোহাম্মদ জিসান মিয়া প্রধানকে 1 নম্বর আসামি করে ধর্ষণে সহযোগিতা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে এই ধরনের কোনটা সঠিক এখন এটা ডিসাইডেড হয়নি। হঠাৎ করেই জাতীয় সংসদের ভেতরের পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেটাকে আর সাধারণ বাকবিতণ্ডা বলে পাশ কাটিয়ে দেওয়া যাচ্ছে না। একটি মন্ত্রীর বিবৃতি, তার পরপরই তীব্র আপত্তি, আসন ছেড়ে দাঁড়িয়ে পড়া সদস্য, চেয়ারের বারবার হস্তক্ষেপ, সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এটা কি শুধু মুহূর্তের উত্তেজনা নাকি এর ভেতরে বড় রাজনৈতিক ফাটলের সংকেত লুকিয়ে আছে? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য। নিখোঁজ রিডের অনুসন্ধানকালীন কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকায় স্থানীয় লোকজন ও লাকসাম থানা পুলিশের মাধ্যমে আত্মগোপনে থাকা জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়। প্রকাশিত বর্ণনা অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ার অধীনে তিনি একটি বিবৃতি দেন। শুরুতে বিষয়টি তুলনামূলক নিয়ন্ত্রিত ছিল, কিন্তু সমস্যা তৈরি হয় পরে, যখন অভিযোগ ওঠে তিনি মূল আলোচ্য বিষয়ের বাইরে গিয়ে আরেকটি বিতর্কিত ও অমীমাংসিত বিষয়ে টেনে আনেন এবং সেটিকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ঘিরে উপস্থাপন করেন। সেখান থেকেই সংসদ কক্ষের পরিবেশ দ্রুত পাল্টে যায়। বিরোধী পক্ষ, বিশেষ করে জামায়াত ঘনিষ্ঠ সদস্যরা আপত্তি তোলেন যে তদন্ত শেষ হওয়ার আগে, তথ্য পুরোপুরি পরিষ্কার হওয়ার আগে সংসদের মতো জায়গা ব্যবহার করে কোনো দলকে ইঙ্গিতপূর্ণভাবে দায়ী করা সংসদীয় রীতি ও ন্যায়বোধ দুই দিক থেকেই প্রশ্নবিদ্ধ। কিন্তু এখানেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আপত্তি কেবল বক্তব্যের বিষয়বস্তু নিয়ে নয়, বক্তব্যের পদ্ধতি নিয়েও। বর্ণনা অনুযায়ী বিরোধী দলীয় উপনেতা প্রশ্ন তোলেন যে বিধির অধীনে এই বিবৃতি দেওয়া হচ্ছিল তার সীমা অতিক্রম করা হয়েছে কিনা। অর্থাৎ মন্ত্রী যা বলার কথা ছিল তা বলেছেন, কিন্তু তারপর তিনি এমন একটি প্রসঙ্গ যোগ করেছেন যেটি নিয়ে সংসদে তাৎক্ষণিক প্রশ্নোত্তর বা বিচারধর্মী মন্তব্য হওয়া উচিত ছিল না। এখানে রাজনৈতিক ভাষার আড়ালে একটা বড় প্রাতিষ্ঠানিক প্রশ্ন আছে। সংসদ কি তদন্তের আগেই কোনো ঘটনার রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে দেবে, নাকি সংসদ কেবল তথ্যভিত্তিক সরকারি অবস্থান জানাবে? এই প্রশ্নটাই আজকের উত্তেজনার কেন্দ্র। এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর চেয়ারকে একাধিকবার হস্তক্ষেপ করতে হয়েছে। প্রকাশিত ভিডিও ও বর্ণনায় দেখা যাচ্ছে সংসদে বসতে বলা হচ্ছে, শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করা হচ্ছে এবং আলোচ্য সূচিতে ফিরে যেতে বলা হচ্ছে। এর মানে একটাই, পরিস্থিতি কেবল কথার লড়াইয়ে আটকে ছিল না, সেটা সংসদীয় নিয়ম শৃঙ্খলার জন্যও অস্বস্তিকর হয়ে উঠেছিল। এখানে একটা বিষয় খেয়াল করার মতো, যখন চেয়ার বারবার সংসদে বসতে বলছেন তখন বোঝা যায় ঘটনা কেবল কোনো একটি বাক্য নিয়ে ক্ষোভ নয়, বরং দুই পক্ষের মধ্যকার অবিশ্বাস এতটাই গভীর যে সামান্য প্রক্রিয়াগত বিতর্কও সঙ্গে সঙ্গে রাজনৈতিক সংঘাতে রূপ নিচ্ছে। এটাই এখন সবচেয়ে বড় সংকেত। আসল ইস্যু কি, বক্তব্য নাকি নির্মিত ন্যারেটিভ? বিরোধী আপত্তির ভেতরে একটি মূল অভিযোগ ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ইচ্ছাকৃতভাবে একটি নির্দিষ্ট দলকে লক্ষ্য করে সংসদে একটি ন্যারেটিভ দাঁড় করাতে চেয়েছেন। অর্থাৎ কোনো একটি চলমান ঘটনার তথ্য এখনো পুরোপুরি পরিষ্কার নয়, সংশ্লিষ্টদের অবস্থান জানা যায়নি, সাংবাদিকদের প্রবেশ বা সরাসরি যাচাইও সীমিত। এমন অবস্থায় সংসদের রাজনৈতিক ইঙ্গিত দেওয়া মানে কি আগে থেকেই জনমত তৈরি করার চেষ্টা? এই প্রশ্ন ছোট না, কারণ সংসদে উচ্চারিত বক্তব্যের ওজন সাধারণ রাজনৈতিক বক্তৃতার চেয়ে অনেক বেশি। এখানে বলা কথা পরে রাজনৈতিক প্রচার, টক শো, মাঠের ভাষণ, এমনকি প্রশাসনিক মনোভাবেও প্রভাব ফেলতে পারে। তাই যদি সত্যিই কোনো অসমাপ্ত বিষয়কে একতরফাভাবে উপস্থাপন করা হয়ে থাকে, তাহলে সেটা শুধুই বক্তব্যের সমস্যা নয়, সেটা প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতার প্রশ্ন। আপনার কি মনে হয়, এটা শুধু তাৎক্ষণিক উত্তেজনা নাকি এর পেছনে বড় রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে? বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামায়াতের সম্পর্ক কখনো একরৈখিক ছিল না। নির্বাচনী সমীকরণে তারা অনেক সময় কাছাকাছি এসেছে, কিন্তু রাজনৈতিক ভাষা, জনভিত্তি, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং রাষ্ট্রধর্ম পরিচয়ের প্রশ্নে দুই পক্ষের হিসাব আলাদা। বিএনপি চায় নিজেকে জাতীয় প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে, অন্যদিকে জামায়াত চায় তাদের আদর্শিক অবস্থান অক্ষুণ্ণ রেখে রাজনৈতিক প্রভাব বাড়াতে। ফলে একে অন্যকে পুরোপুরি ছাড়া কঠিন, আবার পুরোপুরি বিশ্বাসও করা হয় না। এই দ্বৈত সম্পর্ক বহুদিনের। আজকের সংসদীয় সংঘাত সেই জমে থাকা টানাপোড়েনকে প্রকাশ্যে এনে দিয়েছে। কারণ যদি মন্ত্রী বা শাসক পক্ষের কেউ সংসদের ভেতরে এমন কোনো বক্তব্য দেন যেটা জামায়াতের বিরুদ্ধে যায়, আর বিএনপি সেটা নীরবে মেনে নেয় বা পর্যাপ্ত দূরত্ব না রাখে, তাহলে জামায়াতের চোখে সেটি জোট রাজনীতির সতর্কবার্তা হয়ে দাঁড়ায়। এই ধরনের অভ্যন্তরীণ সংসদীয় উত্তেজনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া সবসময় তাৎক্ষণিক আসে না, কিন্তু বিদেশি কূটনৈতিক মহল, গণতন্ত্র পর্যবেক্ষক, মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক মিডিয়া এই বিষয় খুব মনোযোগ দিয়ে দেখে।
রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভায় প্রক্রিয়ার শালীনতা এবং ডিউ প্রসেস মানা হচ্ছে কিনা। যদি কোনো সরকারের মন্ত্রী সংসদে এমনভাবে কথা বলেন যাতে মনে হয় তদন্তের আগেই রাজনৈতিক সিদ্ধান্ত শুনিয়ে দেওয়া হচ্ছে, তাহলে তার দেশের আইনগত ও গণতান্ত্রিক ভাবমূর্তির জন্য ভালো বার্তা নয়। আবার যদি বিরোধী পক্ষ শারীরিক উত্তেজনার সীমায় পৌঁছে যায়, সেটাও আন্তর্জাতিকভাবে নেতিবাচক ইমপ্রেশন তৈরি করে। অর্থাৎ বাইরে এখনো বড় কোনো বিবৃতি না এলেও ভেতরের এই দৃশ্য আন্তর্জাতিকভাবে ইনস্টিটিউশনাল স্ট্রেস বা প্রাতিষ্ঠানিক চাপের লক্ষণ হিসেবে পড়া হতে পারে। রাজনীতিতে অনেক সময় সরাসরি বড় হামলা করা হয় না, আগে ছোট ছোট চাপ দিয়ে প্রতিক্রিয়া মাপা হয়। আজকের ঘটনা কি সেরকম কিছু? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একটি দলকে নিয়ে সংসদের ভেতর ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়া, তারপর তাদের প্রতিক্রিয়া দেখা, পরে মিডিয়া আলোচনায় সেটাকে বড় করা, এটি রাজনৈতিকভাবে পরিচিত কৌশল। এতে বোঝা যায় কোন দল কত দ্রুত উত্তেজিত হয়, কত দূর যাবে, তাদের নেতৃত্ব কতটা সমন্বিত, আর জনমনে তারা নিজেদের পক্ষে সমর্থন তুলতে পারে কিনা। অন্যদিকে এটাও সম্ভব যে মন্ত্রী কেবল রাজনৈতিক বার্তা দিতে গিয়ে পরিস্থিতির গভীরতা ঠিকমতো বুঝতে পারেননি, অর্থাৎ এটি পরিকল্পিতও হতে পারে, আবার ভুল ক্যালকুলেশনও হতে পারে। কিন্তু দুই ক্ষেত্রেই ফল একই। সংসদে আস্থার সংকট আরও গভীর হবে, নাকি এর পেছনে সত্যিই বড় কোনো পুনর্বিন্যাসের চেষ্টা চলছে? পরবর্তী কয়েকদিনে কয়েকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রথমত, স্বরাষ্ট্রমন্ত্রী কি তার বক্তব্য নিয়ে ব্যাখ্যা দেবেন? তিনি কি বলবেন যে তার মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, নাকি তিনি একই অবস্থানে থাকবেন? দ্বিতীয়ত, স্পিকার বা চেয়ার কি এ বিষয়ে আনুষ্ঠানিক রুলিং দেবেন? কোনো অংশ রেকর্ড থেকে বাদ দেওয়া হবে কিনা, সেটাও গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, বিএনপি কি দলীয়ভাবে স্পষ্ট করবে তারা এই ঘটনায় কোথায় দাঁড়িয়ে? কারণ নীরবতা অনেক সময় সমর্থন হিসেবেও পড়া হয়। চতুর্থত, জামায়াত কি শুধু সংসদের প্রতিবাদে সীমাবদ্ধ থাকবে, নাকি এটিকে রাজনৈতিক ও সাংগঠনিক ইস্যুতে পরিণত করবে? পঞ্চমত, এই উত্তেজনা কি সংসদের ভেতরেই থাকবে, নাকি বাইরে মাঠের রাজনীতিতেও ছড়াবে? যদি বাইরে সমাবেশ, বিবৃতি, পাল্টা প্রচার শুরু হয়, তাহলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। এবং সবশেষে সবচেয়ে বড় ঝুঁকি, যদি সংসদীয় বিরোধ এখন রাস্তার বিরোধের রূপ নেয়, তাহলে সেটা শুধু একটি দলের ক্ষতি করবে না, পুরো রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করবে। আজকের ঘটনাকে কেবল হট্টগোল বলে ছোট করে দেখলে ভুল হবে, কারণ এর ভেতরে একই সঙ্গে সংসদীয় নিয়ম, মন্ত্রীর দায়িত্ব, বিরোধী রাজনীতির ভাঙন, প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা এবং ভবিষ্যৎ জোট সমীকরণের প্রশ্ন জড়িয়ে আছে। একটি গণতান্ত্রিক সংসদে তীব্র মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেই মতবিরোধ যদি এমন জায়গায় যায় যেখানে অসমাপ্ত বিষয়কে রাজনৈতিক অস্ত্র বানানোর অভিযোগ ওঠে, চেয়ারকে বারবার শৃঙ্খলা ফেরাতে হয়, আর বিরোধী শক্তির মধ্যে প্রকাশ্য সংঘর্ষের চিত্র তৈরি হয়, তাহলে বুঝতে হবে সমস্যাটা কেবল আজকের না, ভেতরে আরো গভীর কিছু জমে আছে। এখন সবার নজর থাকবে তিনটি বিষয়ে: মন্ত্রী কি বলেন, স্পিকার কি সিদ্ধান্ত নেন, আর বিএনপি জামায়াত সম্পর্ক কোন দিকে যায়। পরবর্তী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি কেবল সংসদীয় উত্তেজনা, নাকি বড় রাজনৈতিক পুনর্বিন্যাসের শুরু? আপনার বিশ্লেষণ কমেন্টে জানাতে পারেন।